আসসালামু আলাইকুম। এবার নতুন যে রেকর্ডটি হবে, নতুন এই রেকর্ডে পারিবারিক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি আর রেকর্ড করা হবে না। এক্ষেত্রে ভূমি মালিকদের জন্য বিশেষ কিছু করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। যারা এই করণীয়ের ভিতরে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে, তারাই কেবল তাদের সম্পত্তি রেকর্ড করে নিতে পারবে। কিন্তু কী কারণে উত্তরাধিকার সম্পত্তি বা পারিবারিক সম্পত্তিতে এই রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে, এবং নতুন করে যদি পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি যদি রেকর্ড করা না হয়, সেক্ষেত্রে যারা উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করেছে বা পারিবারিক দিক থেকে মালিকানা লাভ করেছে, তাদের তাহলে কি হবে, বা তাদের জন্য আলাদা কোনো বিকল্প রাখা হয়েছে কিনা, সে সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন যে আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে জায়গা জমি সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। বিভিন্ন বিষয়গুলো সম্পর্কিত সঠিক তথ্য জানার পাশাপাশি যদি জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আপডেট থাকতে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল করে দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করা হবে, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে সিএস রেকর্ডটি ছিল সবথেকে পারফেক্ট একটি রেকর্ড, কিন্তু এস এ রেকর্ড, আর এস রেকর্ড বা বিআরএস বা বিএস রেকর্ড, যে রেকর্ডগুলো বাংলাদেশে পরবর্তীতে হয়েছে, প্রত্যেকটা রেকর্ডে পারিবারিক সম্পত্তি রেকর্ড করার সময় ব্যাপক আকারে ভুল হয়েছে। শুধু ভুলই হয়নি, এই পারিবারিক সম্পত্তি রেকর্ড করার কারণে বাংলাদেশের দেওয়ানি যে মামলাগুলো, সেই দেওয়ানি মামলার প্রায় 60% মামলার উৎপত্তি হয়েছে। এখন পর্যন্ত থিসিস করা হয়েছে বা পর্যালোচনা করে দেখা হয়েছে যে বাংলাদেশে যতগুলো দেওয়ানি মামলা চলমান রয়েছে, তার ভিতরে ম্যাক্সিমাম মামলাই এই পারিবারিক সম্পত্তি থেকে উৎপত্তি হয়েছে। এবং পারিবারিক সম্পত্তি যখন রেকর্ড করা হয়েছে, সেখান থেকে মূলত রেকর্ড সংক্রান্ত ভুলের উৎপত্তি হয়েছে। ঠিক আমার বাড়ির পাশেরই একটা ঘটনা। একজন ব্যক্তির নাম তোজাম্মেল হক, তার অপর আর একটা ভাইয়ের নাম মোজাম্মেল হক। যেহেতু তারা চারি ভাই এবং উভয়ের পিতা এক, সেক্ষেত্রে রেকর্ডের সময় তোজাম্মেলের জায়গায় তোজাম্মেলের সমস্ত সম্পত্তি, তোজাম্মেলের ক্রয়কৃত সম্পত্তি, এমনকি তোজাম্মেল উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি তার নামে রেকর্ড হয়েছে ঠিকই, খতিয়ানে সঠিক পরিমাণ জমির উল্লেখ আছে, দাগ নাম্বারগুলো সঠিকভাবে বসানো হয়েছে, সব কিছু ঠিক আছে। কিন্তু এক জায়গায় চরমভাবে ভুল হয়েছে, সেটা আছে নামের জায়গায় তোজাম্মেলের জায়গায় মোজাম্মেল হয়ে গেছে। এই যে ভুল, এই ভুলের কারণে পরবর্তীতে ওই তোজাম্মেল হক জীবিত থাকা অবস্থায় তিনি এই ভুলটা সংশোধনের জন্য মামলা দায়ের করেছিল। তিনি মারা গিয়েছে, এখনও সেই মামলা চলমান রয়েছে, এখনও মামলা নিষ্পত্তি হয়নি। তার ছেলেরা এখন জীবিত, তার ছেলেরাও ইতিমধ্যে সেই মামলা চালু রেখেছে। তারাও জানে না যে কবে তাদের এই ভুল সংশোধন হবে বা কবে তারা প্রকৃত অর্থে এই জমির মালিকানা লাভ করতে পারবে। যদিও তাদের চাচা জীবিত রয়েছে, তাদের চাচা চাইলেই ওই সম্পত্তি তারা দখল করে অন্য কারোর কাছে বিক্রয় করতে পারে, কিন্তু এই কাজটা তারা করছে না, তার চাচা করছে না। কিন্তু তাদের ভিতরে একটা ভয় আছে যে চাচা মারা গেলে হয়তো চাচাতো ভাইয়েরা বা চাচাতো বোনেরা যারা রয়েছে, তারা সম্পত্তি নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে বিভিন্ন অজুহাত তৈরি করার মাধ্যমে। এই জন্য তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব এই রেকর্ডটা সংশোধন করে নিতে। যে মূল বিষয় হচ্ছে, পারিবারিক সম্পত্তি রেকর্ড করার কারণে বা পারিবারিক সম্পত্তি রেকর্ড করার ক্ষেত্রে পূর্বে যে রেকর্ডগুলো হয়েছে, বিশেষ করে এস এবং আর এস রেকর্ড, এই দুইটা রেকর্ডে যে সমস্ত রেকর্ডকারীগণ ছিল, তাদের উপরে সরকারের এমন কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়নি যেখান থেকে তারা সতর্কতা অবলম্বন করে আগে থেকে সাবধান হতে পারত। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার মাধ্যমে, যেহেতু প্রায় 1000 কোটি টাকা ব্যয় করার মাধ্যমে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে চালু রাখা হয়েছে, এমনকি এটা চলমান রয়েছে, তাই এই মুহূর্তে এই রেকর্ডে যেন কোনোভাবেই জমির প্রকৃত মালিক যারা, তাদের রেকর্ড করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হয় বা পারিবারিক সম্পত্তিতে কোনো ধরনের অসুবিধা যেন তৈরি না হয়, এটা নিশ্চিত করার জন্য দুইটা কন্ডিশন বা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে যে পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি যারা রেকর্ড করে নিতে চাইবে, তাদেরকে এই দুইটা শর্তের ভিতরে বা দুইটা শর্ত মেনে তাদেরকে রেকর্ড করতে হবে। যদি তারা এই দুইটা শর্ত পরিপূর্ণভাবে মানতে পারে, তবেই তাদের নামে সম্পত্তি রেকর্ড করার ব্যবস্থা করা হবে। এখানে আরও একটা বিষয় উল্লেখ, সেটা হচ্ছে এবার যারা বিডিএস রেকর্ডে দায়িত্বশীল থাকবে বা কর্মরত থাকবে রেকর্ড কারিগর হিসেবে, তারা কিন্তু কেউ অ্যানালগ পদ্ধতি প্রয়োগ করবে না। অর্থাৎ খতিয়ান সৃজন করার সময়ও কিন্তু ডিজিটাল পদ্ধতি তারা প্রয়োগ করবে এবং ডিজিটালভাবে একটি খতিয়ানও তৈরি করা হবে, যে খতিয়ানটা হবে সম্পূর্ণ অনলাইন বেসড খতিয়ান। আপনি কিন্তু অনলাইনে প্রবেশ করার মাধ্যমে আপনার খতিয়ানের ভুল কোনো তথ্য যদি সেখানে ইনক্লুড হয়, সেক্ষেত্রে আপনি সাথে সাথে যাচাই বাছাই করে আপনি আবার পরবর্তীতে ওই ভুল সংশোধনের জন্য স্টেপ গ্রহণ করতে পারবেন। তবে প্রথমে যেন ভুল না হয়, সেটার জন্য আপনাকেও সতর্কতা অবলম্বন করতে হবে বা সচেতনতা অবলম্বন করতে বলা হয়েছে। সাধারণত এবার যারা রেকর্ড কারিগর হিসেবে থাকবে, তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করার জন্য ইতিমধ্যে চীনে পাঠানো হয়েছে, সাউথ কোরিয়াতে পাঠানো হয়েছিল, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র মালয়েশিয়াতেও তাদেরকে পাঠানো হয়েছিল। এই সকল রাষ্ট্রে তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ডিজিটাল রেকর্ড কীভাবে করতে হবে এবং ডিজিটাল রেকর্ড কীভাবে শতভাগ সফলতার মাধ্যমে করা যায়, এবং এই রেকর্ডে
যেন কোনো ধরনের ভুল আর না হয় এটা নিশ্চিত করার জন্যই বিশেষ প্রশিক্ষিত রেকর্ড কারিগণকে এই রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আপনার এলাকায় যখন এই রেকর্ড কারিগণ যাবে তখন মনে রাখবেন যে আপনার প্রতিও কিন্তু দুইটা দায়িত্ব থাকবে। এক নম্বরে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে রেকর্ড কারিগণকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো পারিবারিক সম্পত্তি আর যৌথ খতিয়ানের ভিত্তিতে রেকর্ড হবে না। যদি কোনো পারিবারিক সম্পত্তি কোনো ওয়ারিশেরা মিলিতভাবে মনে করে যে আমরা যৌথ খতিয়ানের ভিত্তিতে আমরা রেকর্ড করতে চাই, তাহলে তাদের নামে পারিবারিক সম্পত্তি রেকর্ড করা হবে না। তাদেরকে বলতে হবে যে আপনাদের পিতার নামেই তাহলে রেকর্ড হবে, কিন্তু যদি আপনারা নিজেদের নামে রেকর্ড করে নিতে চান, উত্তরাধিকার দিক থেকে মালিকানা যেহেতু পেয়েছেন, সেক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা খতিয়ান সৃজন হবে। এবং শুধু তাই নয়, একটি দাগে হয়তো আপনাদের 1 একর জমি আছে, ধরে নিলাম একটি দাগে আপনাদের 1 একর জমি আছে। সেই 1 একর জমির উপরে যদি আপনাদের 4 ভাইয়ের অংশ তৈরি হয়, তাহলে সকল ভাইকে আলাদা আলাদাভাবে 25% করে নিয়ে কে কোন দিকে কতটুকু দখল নেবেন বা 25% কে কোন দিকে কীভাবে ভাগ করে নেবেন সেটা আগে স্পষ্ট করে আমাকে খসড়া তৈরি করে দেন, সেটার আলোকে আমি রেকর্ড করে দেব। রেকর্ড কারিগণকে এভাবে স্পষ্ট এবার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটার আলোকে তারা রেকর্ড করবে। মনে রাখবেন, যদি কোনো দেখা যাচ্ছে এক জমির উপরে একাধিক মালিকানা সত্ত্ব থাকে, সেক্ষেত্রে সকল ভাইয়েরা মিলিতভাবে যদি মনে করে যে আমরা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হব এবং আমাদের যে দাগ নাম্বারটা রয়েছে সেখানে আমরা একটি দাগই রাখব, এখানে আমরা 4 ভাই হলেও আমরা 4টি দাগ তৈরি করব না, তাহলে কিন্তু আপনাদের রেকর্ড করে দেওয়া হবে না। আপনাদেরকে একটি দাগ অন্তর্ভুক্ত করে রেকর্ড করে দেওয়া হবে। একটি দাগের অধীনস্থ আপনাদের আলাদা আলাদাভাবে দাগ তৈরি হবে, অর্থাৎ যে ব্যক্তির মালিকানা প্রদান হবে সেই ব্যক্তির নামে একটি দাগ থাকবে, আবার অন্য আরেকটা ভাইকে মালিকানা দেওয়া হবে, তার নামে আলাদা একটি দাগ থাকবে, অর্থাৎ এক দাগ ভেঙে ওখানে 4টি দাগের সৃজন হবে। খুব ভালো করে মনে রাখবেন। এবার সরকারের পক্ষ থেকে মূল প্রতিপাদ্য বিষয় বলা হয়েছে একজন মালিক একটি দাগ একটি মাত্র খতিয়ান, অর্থাৎ যে খতিয়ানে একজন মালিকের নাম উঠবে সেই খতিয়ানে একটা দাগ উঠবে এবং সেই দাগের ভিতরে অন্য কোনো অংশীদারের অংশ সেখানে থাকবে না। কোনো যৌথ খতিয়ানের ভিত্তিতে আর জমি রেকর্ড হবে না, সেটা পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে সবথেকে বেশি রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। কোনোভাবে যৌথ খতিয়ানের ভিত্তিতে আর রেকর্ড করা হবে না। তাই প্রিয় ভিউয়ার্স, আগে থেকে মনে রাখবেন, যদি আপনাদের এমন কোনো টেন্ডেন্সি থাকে যে আপনারা সকল ভাইরা মিলে বা সকল ভাই বোন মিলে যে বড় দাগ আপনার পিতা রেখে গিয়েছে সেই দাগের ভিতরে আপনারা আপনার যৌথ খতিয়ানের ভিত্তিতে রেকর্ড করবেন, তাহলে এই ধরনের চিন্তাভাবনা আগে থেকে বাদ দিয়ে কে কোন দিকে জমি নেবেন সেটা আগে থেকে নির্ধারণ করে রাখেন। তাহলে আপনাদের জন্য সহজ হবে। রেকর্ড কারিগণ আসলে আপনারা রেকর্ড কারিগণকে একটা খসড়া দেখানোর মাধ্যমে আপনারা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। দ্বিতীয় পর্যায়ে পারিবারিক সম্পত্তি রেকর্ড করার ক্ষেত্রে বলা হয়েছে যে অবশ্যই বাটোয়ারা বা বন্টনামা দলিল থাকতে হবে। বাটোয়ারা বা বন্টনামা দলিলের একটা গুরুত্ব বেশি প্রদান করার কারণ হচ্ছে অনেক পরিবারে, বিশেষ করে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে মনে হয় প্রত্যেকটা পরিবার থেকে একজন করে বিদেশে আসে, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। প্রায় 2 কোটির কাছে বাঙালিরা তারা কিন্তু বিদেশে অবস্থান করছে, বাংলাদেশি। এই অবস্থায় যখন কোনো অঞ্চলে রেকর্ড হবে তখন ওই অঞ্চলে যারা প্রবাসে রয়েছে, যারা জমির মালিকানা লাভ করবে, তারা প্রবাসে থাকার কারণে নিজেদের নামে তো রেকর্ড করে নিতে পারবে না, সঠিকভাবে রেকর্ড করে নিতে পারবে না। তার কোনো ভাই এবং বোনেরা যদি মনে করে যে তাকে আমরা সঠিকভাবে সঠিক জমির হিসাব দেব না, অর্থাৎ আমরা সবথেকে মূল্যবান জমি নিজেদের নামে রেকর্ড করে নেব, সবথেকে সুইটেবল এমনকি সবথেকে ফেভারেবল জায়গায় আমরা রেকর্ড করে নেব, এবং রিমোট অঞ্চলে অবস্থিত বা সবথেকে অনুর্বর বা যে জমির মূল্য কম, অপেক্ষাকৃত দুর্বল, সেই জমি আমরা ওই যারা প্রবাসী রয়েছে তাদেরকে দেব। এমন যদি মনে করে, তারা কিন্তু খুব সহজেই রেকর্ড কারিগণকে বুঝিয়ে ওই সম্পত্তি ভালোটা তারা নিজেরা রেকর্ড করে নিতে পারবে নিজেদের নামে, এবং দুর্বল জমিটা তাদের ওই ভাইকে তারা দিতে পারে। এটা কিন্তু খুব সহজেই করতে পারে। আর এটা রেকর্ড কারিগণ কিন্তু বুঝতেও পারবে না, তিনি মাঠে উপস্থিত হয়ে তো আর সরাসরি মাঠে পোলাটে যাওয়ার মাধ্যমে যেহেতু রেকর্ড করবেন, কিন্তু কোন জমির কেমন মূল্য তিনি তো আর কোনোভাবে সেই এলাকার যদি না হয়ে থাকে তাহলে তো বুঝতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে আগে থেকে যদি কোনো ভাই এবং বোনেরা প্রবাসী অবস্থান করেন, তাহলে এমন যদি মনে হয় যে আপনার কোনো ভাই বা আপনার কোনো বোন বা আপনার কোনো চাচা বা আপনার কোনো মামা আপনাকে বঞ্চিত করতে পারে, রেকর্ডের সময় আপনাকে হয়তো দুর্বল জমি আপনার নামে দিতে পারে, এ ধরনের ভয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে অনতিবিলম্বে বিদেশে থাকা অবস্থাতেই যত দ্রুত সম্ভব দেশে ছুটি নিয়ে এসে একটি বন্টনামা বা বাটোয়ারা মামলা করে নিন। যদি তারা এগ্রি থাকে তাহলে তাদের সাথে মিলে একটা বন্টনামা দলিল তৈরি করে নিন। যদি তারা এগ্রি না থাকে তাহলে আপনি নিজে ইচ্ছা করে আগে বন্টনামা মামলা দায়ের করেন। 1 থেকে 2 বছরের ভিতরে আপনার এই বন্টনামা মামলা নিষ্পত্তি হবে এবং কোর্ট থেকে আপনাকে বাটোয়ারা করে দেওয়া হবে। সেটার আলোকে আপনি নামজারি করে নিয়ে পরবর্তীতে ওই জমি আপনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করেন না কেন, আপনার কোনো বিশ্বস্ত মাধ্যমের দ্বারা যদি আপনি রেকর্ড কারিগণের কাছে আপনার এই জমির মালিকানার কাগজটা যদি আপনি উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি নিশ্চিন্তে কিন্তু ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারছেন।
তাই প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার কথাটা আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। যারা প্রবাসী রয়েছেন অবশ্যই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করে রেকর্ডের সময় যেন কোনো ধরনের সমস্যার ভিতরে আপনাকে পড়তে না হয়, আপনাকে যেন ঠকতে না হয়, সঠিক জমি যেন সঠিকভাবে আপনি নিজের নামে রেকর্ড করে নিতে পারেন। এটা নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব আপনারা সকল ওয়ারিশারা এক জায়গায় হয়ে ঐক্যবদ্ধভাবে একটা বন্টন বা দলিল করে নেওয়ার চেষ্টা করেন। এতে আপনাদের ভালো হবে এবং রেকর্ডের সময় নিশ্চিন্তে আপনারা আপনাদের জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।